ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? জি ম্যাম, জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। একদিন যদি ক্লাস না হয় কেমন লাগে তোমাদের? ম্যাম ভালোই লাগে মাঝে মাঝে। এটা মাঝে মাঝে না, বলো সব সময় ভালো লাগে, তাই না? না ম্যাম, মাঝে মাঝে উম, মাঝে মাঝে খুব ক্লাস করতে ইচ্ছা করে। ও বাবা, এই প্রথম কোন স্টুডেন্টের মুখে শুনলাম যে মাঝে মাঝে ক্লাস করতে খুব ইচ্ছা করে, আর বেশিরভাগ সময় ফাঁকি দিতে ভালো লাগে, তাই না? তো শনিবারে ভার্চুয়ালি ক্লাস ভালো লাগে না ম্যাম, সামনাসামনি ক্লাস না হলে ভালোই মজাই পায় না। জি ম্যাম, সামনে, সামনাসামনি ক্লাস হলেই ভালো লাগে, এভাবে করে ভালো লাগে না। আচ্ছা, যারা সামনাসামনি আমার ক্লাস পাইছো তাদের কাছে কেমন লাগে এটা একটু শুনি। ম্যাম অনেক ভালো লাগে, আমরা তো আপনার কাছে সবার সামনে এসে এসে বসি। হাই হাই, এই জন্যই তো গাদাগাদি করে জায়গা হয় না, কি যে করো না করো। আচ্ছা, পিছন দিকে পুরাটা খালি থাকে, ম্যাম তাই তো? সামনের ক্লাসে তো আপনি তো আমাদের স্বপ্ন নিয়ে যান, ঘুরে নিয়ে আসেন। এটা তো নতুন 10 জন পায় নাই, জি ম্যাম। ওরা মিস করে গেল। কিন্তু মিস করেও করবে না, বলতে হচ্ছে ক্লাসে তোমাদেরকে না দিতে পারলেও আমি চেষ্টা করতেছি কোনো না কোনো ভাবে তোমাদের অ্যাটাচমেন্টটা ডেভেলপ করতে, বা এরকম তোমরা নিজেরাও ঘুরে আসতে পারবা। চিন্তায় পড়ে গেলা? না ম্যাম, চিন্তাই করিনি। আমরা সামনাসামনি ক্লাস করিনি, কিন্তু ফোনের মধ্যে যেটুকু ম্যাম মনে হয় যে সামনেই বসে আছে এমনই তো লাগে 1D-তে। আচ্ছা, বিষয়টা আসলে সেটা না, বিষয়টা হচ্ছে যে আম, সেটা হচ্ছে ওদেরকে একদিন আমি ইমাজিনেশন বা হচ্ছে মেডিটেশন, হ্যাঁ যে দুইটার যে কোনোটাই বলা যায়, মেডিটেশন করাইছিলাম। তো ওইটাতে ওরা খুব মজা পেয়েছিল। সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে যে আমার যখন হচ্ছে গদ বাঁধা বই পড়াইতে ইচ্ছা করে না, তখন আমি এরকম করি। যেমন আজকে আমার একদম ইচ্ছা করতেছে না তোমাদেরকে পড়াইতে। তাহলে ম্যাম ম্যাম আজকে তাহলে আবার ঘুরে ম্যাম আসি আজকে। আজকেও ঘুরতে আসি। ঘুরতে নিয়ে যাব না, আজকেও পড়াবো তোমাদেরকে, কিন্তু মানে ফর্মেটিভ ওয়েতে না, একটু ইনফর্মালি তোমাদেরকে আমি পড়াবো। পড়বা কিনা তাই বলো। ম্যাম স্ট্রেস ফ্রি থাকার জন্য একটু এক্সারসাইজ করাইলে ভালো হয়। এই তোমাদের জন্য হচ্ছে, তোমাদের না সবার জন্যই এখন হচ্ছে স্ট্রেস ফ্রি থাকার টুলস চলে আসতেছে। কেউ কেউ হয়তো বা দেখছো তোমাদের জি ইসের ম্যাম, দেখেছি চ্যানেলটা। চ্যানেলটা দেখছো না? এটার নেক্সট পর্ব আসতেছে, ওইটাতে তোমাদেরকে হচ্ছে ঘুরতে নিয়ে গেছিলাম যেরকম ভাবে, ঠিক এরকম ভাবে আরেকটা ভিডিও করবো, বুঝছো? তো ওইটা ওইভাবেই থাকবে। এখন আমরা স্ট্রেস ফ্রি, তোমরা ওইখান থেকে নিয়ে নিও, কিন্তু আমি হচ্ছে ইনফর্মাল ওয়েতে তোমাদেরকে এখন একটু পড়াবো। আমরা লাস্ট হচ্ছে ক্লাস করছিলাম হচ্ছে কিসের, কনফ্লিক্টে, তাই না? জি ম্যাম। ফ্রাস্ট্রেশনের ক্লাস করবো আজকে। ফ্রাস্ট্রেশন কি বলো তো? হতাশা। হতাশা। হতাশা কেন হয়? কোনো কাজে ব্যর্থ হইলে ম্যাম। ব্যর্থ না কেন পেলে হয়? ম্যাম, না পেলে। না পেলে। ম্যাম কোনো কিছু অ্যাচিভ করতে না পারলে। আচ্ছা, না পেলে, এটা কি সালমান বললো? হ্যাঁ ম্যাম, আওয়াল বলেছে। আওয়াল বলছে? আওয়াল ব্যাপারটা কি, তুমি কি পাও নাই যার জন্য হতাশা আসতে পারে বলে তোমার মনে হয়? অনেক কিছু ম্যাম। যেমন? বলে ফেলো। আজকে একেবারে টোটালি ওপেন ওপেন ক্লাস করবো। আমি একেবারে গদবাতা ক্লাস করতে খুব বিরক্ত লাগে। ফ্রাস্ট্রেশন কেন হয়? আমরা কোনো কিছু না পেলে হয়। এখন আওয়ালের কি পায় নাই, কিন্তু বলতেও পারতেছে না, লজ্জা পাচ্ছে নাকি কি জানি। আওয়াল বলো। আমাদের ভাবি খায় ম্যাম নাই। ম্যাম আমি খেলা দেখতে অনেক পছন্দ করি, ওই সময় বেশি হতাশ হই ম্যাম যখন আমার পছন্দের ক্রিকেটাররা ভালো খেলতে পারে না, যখন ওটা তো ভালো ভালো। খেলতে পারে না,
হ্যাঁ, তুমি তখন আমি কি হতাশ হই, কারণ তার পাওয়ারটাই আমার পাওয়া হয়তো ম্যাম। ম্যাক্সিমাম টাইমে আমি এই কারণে হতাশ হই, যেমন বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমান আমার অনেক পছন্দের। সে যদি আচ্ছা। খারাপ করে, তাকে যদি টিমে না নেওয়া হয়, আমি সেই দিনটা আমার অনেক খারাপ যায়। এটা একটা বড় আর কারণ। আর কি? এটাই বেশি আচ্ছা। ফ্যাক্ট হয় ম্যাম আমার জীবনে, অন্যগুলো অত ব্যাপার না। পড়াশোনায় খারাপ করলে একটু হতাশ হই। পড়াশোনা খারাপ করলে তো হতাশ হবা, কিন্তু না করে মানে না করে যদি কেউ খারাপ করে তাহলে হতাশ হয় না, কিন্তু কেউ যদি পড়াশোনা করে খারাপ করে তাহলে হতাশ হয়, তাই তো? এখানে কিন্তু আবার কনফ্লিক্ট আছে। জি, জি ম্যাম, জি ম্যাম। না, না, পড়াশোনা করে না পেলে তখন তো হতাশা বেড়ে যায়, আরো বেশি বাড়ে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই কি মানে জানো যে যারা আসলে নতুন 10 জনকে বলতেছি যে আমাদের আওয়াল কিন্তু হচ্ছে ভালো গম্ভীরা করতে পারে। না না ম্যাম, ম্যাম, এটা জানতাম না তো। জানি না, মাত্র জানলাম। জি ম্যাম। আমাদের এবছর তো স্পোর্টস আর হচ্ছে না, তোমরা পাচ্ছো না, কিন্তু প্রতি বছরই স্পোর্টস হয়। ওর কথা ছিল হচ্ছে ও হচ্ছে আগামী ওর স্পোর্টসে ও গম্ভীরা করবে। আমি তো খুব ইয়েতে ছিলাম যে হ্যাঁ ওর গম্ভীরাটা দেখবো। যদি আমি একবার দেখছি ক্লাসে একটু ছোট করে করছিল, অনেক ভালো হয়েছে। ও অনেক সুন্দর গম্ভীরা করতে পারে। ম্যাম তো গম্ভীরা কি? আহ, জি এই ম্যাম। আওয়াজ তুমি বলো, গম্ভীরা কি? আমাদের আঞ্চলিক একটা অনুষ্ঠান, এটা বলা যায় ম্যাম, বা আঞ্চলিক যে আমাদের যে বিভিন্ন বিষয় নিয়ে আঞ্চলিক কথাই, আঞ্চলিক ভাষায় প্রকাশ করার একটা মাধ্যম। এটা একটা। আমরা নানা নাতির কিছু গান দেখতে পাই হ্যাঁ না? হ্যাঁ, জি ম্যাডাম, হ্যাঁ জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই 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 যে নানান বিভিন্ন কনসেপ্ট নিয়ে, যেমন হচ্ছে যে এটা অনেক সময় হচ্ছে মানে কি বলে তথ্য ভিত্তিক একটা গান, ঠিক আছে? যেটার মানে যেই গানটার মাধ্যমে হচ্ছে একদম ডোর টু ডোর হচ্ছে তথ্য দেয়া যায়, এইটাকে বলা হয় আর কি, মানে এই স্টাইলটাকে বলা হয় গম্ভীর, আমি যতদূর জানি, তাই তো আওয়াল? জি ম্যাম, অ্যাকচুয়ালি স্টাইলটাকে সেটাই। বলা হয় গম্ভীরা, কিন্তু এটা অবশ্যই থাকবে তথ্য ভিত্তিক, এমনি দুষ্টুমি দুষ্টুমি করে এইভাবে করলে হবে না। মানে আমি আমি এটাই জানি। কারণ আমাদের হচ্ছে যত লোকসঙ্গীত আছে, হ্যাঁ লোকগীতি বলো লোকসঙ্গীত বলো বা আমাদের বিভিন্ন আঞ্চলিক আহ যে কৃষ্টি কালচার গুলো আছে, এগুলো হচ্ছে তথ্য ভিত্তিক। যেমন একটা সময় পুঁথি পড়া হতো। পুঁথি সম্পর্কে তোমরা কি নাম শুনছো? পুঁথি, জি পুঁথির ম্যাম। মালা জি কিনতে ম্যাম। পাবা না। পুঁথি একটা হচ্ছে তথ্যভিত্তিক গান ছিল, বা কিছু সংস্কৃতিকে তুলে ধরা হতো ওই পুঁথির মাধ্যমে। এগুলো এখন একেবারে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওর কথা যখন মানে ও যখন ক্লাসে আসে তখন আমার গম্ভীরের কথা মনে পড়ে, বুঝছো? তো যাদের এলাকার যেই ইনশাল্লাহ যেই বেঁচে থাকলে আমি শোনাবো ম্যাম, অনেক কিছুই শোনাবো বেঁচে থাকলে। আচ্ছা, ম্যাম আমরা আমাদের আসলে আঞ্চলিক ভাষা শুনলে ভয় লাগে। কেন? ওর ভাষা তো কিছুই বুঝি না, ওই আঞ্চলিক ভাষা, তখন উল্টাপাল্টা বকা দিয়ে দিলে বুঝবোই না যে বকা দিচ্ছে। ও তো কি চিটাঙ্গানা যে রে, কেমন কি তারপরে বলে কিছুই বুঝি না। ও তো চিটাঙ্গের না, তারপরে তো ভয় লাগে। চিটাঙ্গের মানুষ তো গালি দিলেও বুঝবা না, আদর করলেও বুঝবা না, বুঝছো? কিন্তু ওদের ভাষাটা অনেক সুন্দর। ম্যাম, অনন্যারে মনে হয় অনেক গালি দিছিল আওয়াল। আওয়াজ সত্য কথা। তোরে আমি বলছি বান্দর। এই না জি না ম্যাম, ম্যাম। আওয়াল আর অনন্যার অনেক ভাব। ব্যাপার অনন্যা, স্যাপার কি? অনন্যা অনন্যা অনেক ভালো একটা মেয়ে ম্যাম। পাবনার মেয়ে তো, পাবনার মানুষকে আমি খুব ভালোবাসি। আমার হ্যাঁ আমার রুমমেট সালমান, সালমান হচ্ছে পাবনার আমার রুমমেট। আমার এক বড় হ্যাঁ ভাই হ্যাঁ, আছে পাবনার, তারা খুব ভালো। পাবনার মানুষ আসলে ভালো, এটা সত্য কথা। পাবনার মানুষ যে কয়জনের সাথে আমি মিশছি আমার কাছে ভালো লাগছে ওনাদের। ওনাদের হচ্ছে কি বলবো, টোটাল আতিথেয়তা অনেক ভালো, অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। যদিও পাবনায় আমি যাইনি, পাবনার কয়েকটা ফ্যামিলির সাথে আমার যোগাযোগ আছে। উম মানসিকতা খুব ভালো। আর হচ্ছে কি জেলা যেন শহরগুলোর মধ্যে পারফরমেন্স। পাবনা অনেক উন্নত ম্যাম, জেলা শহরগুলোর মধ্যে পাবনা অনেক উন্নত, বগুড়ার আমার পরেই মনে যাওয়ার হয়। ইচ্ছা আছে, যাওয়ার ইচ্ছা আছে, আমার ইচ্ছা ছিল যাওয়ার, মানে পাবনা মেন্টাল হসপিটালে যাওয়ার একটা ইয়া ছিল, একটা সময় এক্সকারশন হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও কোনো একটা কারণে আমাদের এক্সকারশন হয় নাই। 2014-15 দিকে সম্ভবত এই কোন একটা কারণে এক্সকারশনটা হয় নাই, আর আমার যাওয়া হয় নাই। এই জন্য আমার পিছায় গেল, মানে এরপরে তো জবে ঢুকে গেছি, আর এরকম সুযোগ বের হয়ে ওঠে নাই।
আমার ইচ্ছা আছে অবশ্য জেলা শহরগুলোর মধ্যে মানে কয়েকটা অঞ্চল ঘোরার। আমার ঘুরছি খুব কম, যেমন হচ্ছে রাজশাহীতে গেছি। আমার কক্সবাজার তো একেবারে কমন জায়গা, ওখানে না গেলে তো মানে জীবনটাই মানে বৃথা এরকম হইতো। এইসব জায়গা ঘুরছি, বান্দরবান এগুলা যাওয়া হয়েছে। কিন্তু হচ্ছে আমার এই লোকসঙ্গীত রিলেটেড যে এরিয়া গুলো আছে, যেমন ধর তোমার যশোরে আমি গেছি, কিন্তু যশোরে আমি কিন্তু পুঁঠিবাড়িতে যেতে পারি নাই, কি ঠাকুর বাড়ি যেতে পারি নাই। তারপর কুষ্টিয়া ওইদিকে যাওয়ার খুব ইচ্ছা আছে। আমি নিজে হচ্ছে চাঁদপুরের মেয়ে, চাঁদপুরে অনেক কিছু আমি চিনি না। তারপরে হচ্ছে চিটাগাং তো গেছি, অনেকবার গেছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে রাজশাহী যাওয়ার পরে নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ। ম্যাম আপনি চাঁপাইনবাবগঞ্জ কি পুরোটাই দেখেছেন? মানে আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেখানেও গেছেন হ্যাঁ আপনি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঐতিহ্যগুলো অনেক আমি ঘুরে আসছি। সেটা হচ্ছে বেশ অনেক আগে, ধরো 2009 সালের দিকে, অনেক আগে। অনেক। এরপরে আর যাওয়া হয় নাই, অনেক আগে। তোমরা তখন অনেক ছোট। আমি ক্লাস 4-এ পড়ি ম্যাম তখন। ওরে বাবা, অনেক ছোট। যাই হোক, এই আর কি, ওখানে যাওয়া হয়েছে। তারপর হচ্ছে নাটোরে গেছি, ওই একদিন করে থাকার আর কি সৌভাগ্য হয়েছে, এই আর কি। ম্যাম নাটোরে দেখছিলেন? আমি উত্তরা গণভবনে গেছিলাম, কিন্তু বনলতা সেনের যেই মেইন ইয়াটা ছিল বাড়ি বাড়ি ওখানে যেতে পারি, ওই দিন বন্ধ ছিল। ওই সময়টা বন্ধ ছিল, মানে ওই দিন, বিশেষ করে ওই দিন বন্ধ ছিল, আমি জানতাম না, এই আর কি। আর আমরা গেছি হচ্ছে ঈদের ছুটিতে, সবচেয়ে বড় সমস্যা ঈদের ছুটিতে গেলে অনেক কিছুই অনেকদিনই মিলে না। আর রাজশাহীতে তো টিবাদ আইবাদ, আমি তো ওখানে গেছি বুঝছো, আমার একটা ইয়ে মনে হয়েছে, আমি পদ্মা পার হয়েছি হেঁটে, একদমই পানি ছিল না। ওই টিবাদে মনে না জানি আইবাদে ছিল না, পানি ছিল না, একদম শুকনা। এখন কি অবস্থা আমি জানি না, এখন কি শীতের সময় এরকমটা হয় কিনা, কিন্তু তখন জি এরকমটা ছিল। ম্যাম, প্রতি বছর শীতের শেষের দিকটাতে পানি অনেক কমে যায়। টিবাদ আইবাদ ওই এলাকাগুলোতে পানি কমে যায়, আপনি এই পার থেকে ওই পার যাইতে পারবেন, কিন্তু তারপরে আবার পানি থাকার তো কথা ম্যাম। ওই পারে পানি থাকে তো, ওটা চর তো একটা। থাকে বলতে একেবারেই কম ছিল, মানে আমি যেই দিকটাতে গেছি না, ওই দিকটাতে মানে ধরো হাঁটু পর্যন্ত বা সর্বোচ্চ মানে কিছু কিছু এরিয়াতে ছিল পানি ছিল, ধরো কোমর পর্যন্ত পানি ছিল। ওই জায়গাটাতে আবার নৌকা চলতো, মানে এখান থেকে মানে তোমাদের ধরো হচ্ছে আমাদের বিএসপি থেকে গিয়ে পিএনও পর্যন্ত এতটুকুতে নৌকা পাস হতো, এরকম আর কি। খুবই ছোট একটা জায়গা এই। তারপর আওয়ালের হতাশার গল্প শুনতে শুনতে তো আমরা রাজশাহী থেকে ঘুরে আসলাম। তা ঘোরাটা কেমন হলো, জার্নি কেমন হচ্ছে? ম্যাম হ্যাঁ, অনেক সুন্দর। মাঝে নাটোরে সিরাজগঞ্জ বাদ পড়ে গেছে ম্যাম। ও সিরাজগঞ্জে আমি কখনো যাই নাই, সিরাজগঞ্জে আমার যাওয়া হয় নাই। উম সিরাজগঞ্জ পাবনা ওইগুলোতে আমার কখনো যাওয়া হয় নাই। আমি হচ্ছে ডিরেক্টলি গেছি আসলে রাজশাহীতে, আমার যে রিলেটিভ ছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে পুরো ঘুরে দেখলাম, আমার এত ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন দিকে জানো এই বধ্যভূমিটা, ওই বধ্যভূমি এত উপরে, মিনিমাম 10 ফিট হবে মিনিমাম। আর পেছনে হচ্ছে আখের, মানে আখেত। আমি আর আমার ভাবি, আমরা দুজন কি করছি, যে লাফ দিব, মনে হচ্ছে আর এটা তো এখান থেকে এতটুকু কাছে। লাফ দেওয়ার সাথে সাথে মনে হইলো যে আমার পায়ের কিছু একটা এদিক সেদিক হয়েছে। তারপরে হচ্ছে দেখানো তো যাবে না, আমি ব্যথা পাইছি, তাহলে তো খবর আছে। হচ্ছে লাফ দিয়ে গেছি। আমার ভাইয়া পরে লাফ দিয়ে মানে দেখছে যে আমরা এইভাবে যাচ্ছি, সে আবার কিভাবে যেন সেও লাফ দিয়েছে। সে তো ব্যালেন্স করতে পারে, অনেক লম্বা মানুষ, ব্যালেন্স করতে পারছিল, কিন্তু অবস্থা আমাদের দুজনের খারাপ হচ্ছে। পরে অনেক বকা দিচ্ছে, মিনিমাম হচ্ছে 10 ফিট হবে, তোমরা কেন লাফ দিছো। হাঁটতে পারিনি, পরে কষ্ট হয়েছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার রাজশাহীটা ঘুরেও ভালো লাগছে, মানে আমি যেখানে ঘুরতে ম্যাম যাই আমার খুব ভালো ম্যাম লাগে। এবার আসলে অবশ্যই রাজশাহী কলেজটা ঘুরে যাবেন ম্যাম। এখন মানে বাংলাদেশে তো নাম্বার 1 কলেজ এমনিতেই, তার উপর যে এই রাজশাহী কলেজের পরিবেশ অন্যরকম একটা পরিবেশ তৈরি এই করেছে রাজশাহী বর্তমান কলেজটা কোন অধ্যক্ষ। এলাকায় জানো? এটা ম্যাম সাহেববাজার 0 পয়েন্টেই পড়ে, একটু একটু সামনে হুম, সাহেববাজারের হ্যাঁ। জাদুঘর আমার থেকে কাছে। আমার একজন কি বলে হচ্ছে রিলেটিভস হচ্ছে ওই আশেপাশেই থাকে, রাজশাহী ডিভিশনের ম্যাজিস্ট্রেট হচ্ছে ওই আপুর হাজবেন্ড। এখন আছে কিনা আমি জানি না, এখন তো ওনার প্রমোশন হয়ে যাওয়ার কথা, গত 10 বছর আগের কথা।
যাই হোক, তো আমরা রাজশাহী থেকে ঘুরে আসলাম, খুব ভালো লাগছে। এই তো আর কি। যদি কোন জায়গায় যাওয়ার প্ল্যান হয়, যাইতে না পারি, তখন খুব হতাশ লাগে। তোমাদের লাগে নাকি, নাকি আমারই লাগে একা? ম্যাম অনেক বেশি মন খারাপ হয়। জি ম্যাম, আগে ম্যাম। আচ্ছা, তো আমরা ফ্রাস্ট্রেশন নিয়ে একটু পড়াশোনা করি নাকি? জি ম্যাম। জি ম্যাম। ফ্রাস্ট্রেশনের কিছু সোর্স আছে। সোর্সের মধ্যে এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নাল সোর্সটা কি? এই শীটটা তোমরা মনে হয় পাইছো, ফ্রাস্ট্রেশনের শীটটা কি পাইছো তোমরা? খুবই ছোট। এক্সটার্নালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল, যেমন অবস্টেকলস থাকতে পারে। তুমি যদি কোনো একটা জায়গায় যেতে চাও, তোমার ট্রাফিক জ্যাম একটা বড় ধরনের অবস্টেকল থাকে। ক্রাউডেড প্লেস ইন শপিং মল বা ক্রাউডেড এরিয়া ইন শপিং মল, তোমার স্বাচ্ছন্দ্য লাগবে না। যেমন ঈদের সময় হচ্ছে গাউসিয়া নিউ মার্কেটে গেলে মনে হয় যে দমাকে মারা যাচ্ছি। গেছো কেউ? ম্যাম অলওয়েজই তো আমার মনে হয়, অলওয়েজ তো ভিড় থাকে। ঈদের সময় তো অসম্ভব রকমের ভিড় থাকে। আমার ঈদের সময় আমি করতাম কি জানো, রোজার আগে শপিং করে ফেলতাম। স্টুডেন্ট লাইফে এই কাজটা করছি, রোজা আসার আগেই শপিং করে ফেলতাম। তা না হলে মনে করো যে ওই সময় শপিং করতে গেলে তো দমাটকা ওখানে আমি মারা যাব, এমন অবস্থা ছিল। তো ওই এরিয়াটা, আমার ওই প্লেসটা কখনো ইভেন তো হচ্ছে মেয়েদের জন্য সেফ না। এই টোটাল ক্রাউডেড এই প্লেসটা মেয়েদের জন্য একেবারেই সেফ না, খুবই বাজে অবস্থা। আরেকটা হচ্ছে যে বাণিজ্য মেলা, ফালতু। এটা আমার ওপিনিয়ন, কার কিরকম সেটা আমি জানি না, বাট আমার কাছে পুরো ফালতু লাগে। জি ম্যাম, ভিড় শুধু প্রচুর। শুধু আজাইরা ধরনের ভিড়, দরকার নেই এত ভিড়ের। অনেকে ম্যাম আর কিনতে যায় না, ঘুরতে যায় খামাখা। এক্স্যাক্টলি, ঘুরতেই যায়। হ্যাঁ, কারণ কি জানো, এই প্রোডাক্ট গুলো এই একসাথে এক জায়গায়, মানে একই বাউন্ডারির মধ্যে পাবা না, ঠিক আছে? এই জন্যই মানুষ যায়। মানে আমার কাছে মনে হয় যে এই জন্যই মানুষ যায়, কারণ আমি আমার মাকেও দেখছি সেজন্য যায়। যে কিছু জিনিস আছে যে তার খুঁজতে হলে দুনিয়া ঘুরে টুরে তার খুঁজতে হবে, এর চেয়ে ভালো এখানে এই প্যাভিলিয়নে গেলে ওই প্যাভিলিয়নে গেলে পাওয়া যাবে। আমি তাদেরকে দেখছি এইভাবে শপিং টপিং করে। তবে কিছু ভালো জিনিস পাওয়া যায়, কিছু পচা জিনিস পাওয়া যায় আর কি, এরকম মিক্সড। তো এটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্টাল কজ। সোশ্যাল এনভায়রনমেন্টের কথা যদি আমরা বলতে চাই, তাহলে রেস্ট্রিকশন ইম্পোজড বাই আদার পিপল লস। তারপর কাস্টমস নর্মস অফ সোসাইটি। আচ্ছা, আমরা একটা কথা কি বিশ্বাস করি যে দুই ধর্মের দুইজন ব্যক্তির যদি বিয়ে দেয়া হয়, এটা সোশ্যাল নর্মস ভায়োলেট করে? আমরা কি এটা জানি? জি ম্যাম। আমরা এটা কি মানি? জি ম্যাম, সবাই কিন্তু মানি না। জি ম্যাম, সবাই না, মানে কয়েকজন কি যারা হচ্ছে। হ্যাঁ, সোশ্যাল নর্মস ভায়োলেট করে। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি একটা রাষ্ট্রে বসবাস করো, সেই রাষ্ট্রের রুলস হচ্ছে প্রত্যেকটা ধর্ম সমানভাবে সবাই পালন করবে। কেউ কারো ধর্মকে মানে কি করবে না, ছোট করে কিছু বলবে না, দেখবে না। ইভেন আমাদের মানে সংবিধানেও কিন্তু তাই আছে, কেউ কারো ধর্মকে ছোট করে দেখবে না। ইভেন দো কেউ কারো ধর্মকে মানে করতে পারবে না, নেগলেক্ট করতে পারবে না। হ্যাঁ, এক ধর্মের ব্যক্তি আরেক ধর্মের ব্যক্তিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তুমি চাইলে তার সাথে বন্ধুত্ব করতে পারো, কিন্তু তুমি তাকে তার সাথে ধর্মীয় রেষারেষির মধ্যে যেতে পারবা না, এরকম আর কি। কিন্তু যখন হচ্ছে দুইজন ব্যক্তির বিষয় আসে, যেমন হচ্ছে আমরা তো অনেক সময় বলি সাইকোলজিক্যালি একজন ব্যক্তি সম্পূর্ণ স্বাধীন, কিন্তু স্বাধীন থাকা সত্ত্বেও তার কিছু বাউন্ডারিজ অবশ্যই থাকবে। যেমন হচ্ছে ধর্মীয় দিক থেকে সে যতটাই স্বাধীন হোক না কেন, তাকে কিন্তু অন্য ধর্মের সাথে তার যেহেতু বিয়েটা করা হয় নাই, হ্যাঁ,
তাকে হয়তো ত্যাগ করতে হবে, যে কোনো একটা ত্যাগ করতে হবে। এটা কিন্তু হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে এটা আছে যে নিজে ইয়ে করা যাবে না, চেঞ্জ করা যাবে না, কিন্তু হচ্ছে অন্যরা মানে অন্য যে ধর্মের থাকবে তাকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এটা তো জানো তাই না? জি ম্যাম। জানো এই জি রুলসটা? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম। তুমি যদি হচ্ছে নিজে চেঞ্জ করে ফেলো তাহলে তো গেলাই, তোমার আর এই মুসলিম কমিউনিটির সাথে তোমার কোনো ইয়া থাকবে না। কিন্তু হিন্দু কমিউনিটি কিন্তু তোমাকে আবার রিসিভ করবে না যদি মানে তোমাদের মধ্যে কেউ আছে সনাতন? কেউ আছে তোমাদের মধ্যে সনাতন? নাই। নাই ম্যাম। হিন্দু কমিউনিটি কিন্তু হচ্ছে মুসলিমদেরকে একসেপ্ট করবে না, কারণ সনাতন ধর্মটা কিন্তু মানে ইয়ে করতে হয়, মানে পরম্পরায় আসতে হয়, বুঝছো? গোত্রীয় ভাবে আসবে। তুমি হুট করে যে কেউ হিন্দু হয়ে যেতে পারবে না, তবে হুট করে তুমি খ্রিস্টান হয়ে যেতে পারবা, বুদ্ধিজমে তুমি যেতে পারবা না, ক্যাথলিক হতে পারবা না, কারণ এটা হচ্ছে বংশ পরম্পরায় আসবে। কিন্তু অন্যান্য সব ধর্ম থেকে এসে মুসলিম হতে পারবে, মুসলিম কমিউনিটিটা বড় হতে পারবে, কিন্তু হিন্দু কমিউনিটি আর ক্যাথলিক বুদ্ধিজমে যারা থাকে তারা বড় হতে পারে না, তারা সেলফ কমিউনিটিতেই থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি একটা ধর্মের রুলস ভায়োলেট করছো, একটা ধর্মের রুলস ভায়োলেট করছো মিন্স তুমি রাষ্ট্রের একটা রুলস ভায়োলেট করছো, ঠিক আছে? এখন ধরো আমাদের বাংলাদেশে এখন কিন্তু অহরহ এটা হচ্ছে, দুই ধর্মের লোক বিয়ে করে ফেলতেছে, কিন্তু আলটিমেটলি কি করা হচ্ছে, দুই ধর্মেরই রুলস ভায়োলেট করা হচ্ছে। কিন্তু রাষ্ট্র এদিকে আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের একটা সিস্টেম করে দিছে, তাই না? রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করে দিছে, যেহেতু রাষ্ট্রের যেই সংবিধান সেটা তো আর কোরআন শরীফ না, তাই না? যে কখনো চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যায়? নো ম্যাম। কি সংবিধান চেঞ্জ না করা না, যায় না? সংবিধান চেঞ্জ করা যায় মানে ইয়া করা যায়। এক্স্যাক্টলি, সংবিধান পরিবর্তনযোগ্য কিন্তু কোরআন শরীফ পরিবর্তনযোগ্য না। সো সংবিধানকেই চেঞ্জ করা হলো যে দুই ধর্মের লোকজন একই ইয়েতে গোত্রীয় না হয়েও বসবাস করতে পারবে বা বিয়ে করতে পারবে, কিন্তু তাদের মধ্যে রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে? যাই হোক, এইগুলো হচ্ছে একটা ব্যারিয়ার। এই মানে দেখা গেছে যে হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করে তাহলে ফ্যামিলি মেনে নেয় না, তো ফ্রাস্ট্রেশনের একটা বড় ধরনের কারণ। আচ্ছা, আমি একটা ফ্যামিলির কথা তোমাদেরকে যদি বলি, এটা আমাদের আশেপাশে অনেক আছে, হ্যাঁ, কিন্তু আমি একদম ক্লোজলি দেখছি। যেমন হচ্ছে ওই আপুটা একসময় মডেল ছিল, আমার এলাকায় বসবাস করতো। আপুটা মডেল ছিল একসময়, ঢাকা ইউনিভার্সিটি না, উনি ইন্ডিয়ানে পড়াশোনা করতো, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তো ভাইয়া ছিল হচ্ছে হিন্দু, আপু ছিল মুসলিম, সেটা অনেক আগের কথা, প্রায় কত 10-12 বছর 15 বছরের মতো হয়েছে ওদের বিয়ে হয়েছে। কিন্তু আপুর ফ্যামিলি ওকে মেনে নেয়নি, আপুর ফ্যামিলি ভাইয়াকে মেনে নেয়নি, কিন্তু ভাইয়ার ফ্যামিলি আপুকে মেনে নিছে। এখন কথা হচ্ছে আপু কিন্তু সাইকোলজিক্যালি যথেষ্ট পরিমাণ উইক। তার কারণ হচ্ছে তার এই ফ্যামিলি ছাড়া তার কিন্তু বাবার ফ্যামিলিতে যাওয়ার কোনো স্কোপ নাই। সে কিন্তু মুসলিম, তারপরেও সে স্কোপটা নাই। কেন নাই? তার কারণ সে মুসলিম রুলস ভায়োলেট করছে, দ্যাটস ওয়াই তাকে তার ফ্যামিলি ইগনোর করছে, ঠিক আছে? তো এই যারা হচ্ছে মানে এই ধরনের মানে সম্পর্কতে যায়, আলটিমেটলি কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যারা মেনে নেয় তারা মেনে নেয়, তারা সাপোর্ট পায়, কিন্তু কিছু কিছু পর্যায়ে গেলে হতাশা তৈরি হতে থাকে। একটা সময় মানে একজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, এবং এটা থেকে মানে ডিপ্রেশনে যাওয়া বা মানসিক রোগ হওয়ার জন্য যথেষ্ট। বুঝাইতে পারলাম তোমাদেরকে বিষয়টা? জি ম্যাম। কারণ হচ্ছে দুইজন দুই ধর্মের, আমরা যতই বলি যে দুইজন একই ছাদের নিচে খুব ভালো আছে, খুব ভালো বসবাস করতেছে, অবশ্যই খুব ভালো আছে, কিন্তু সবাই ভালো থাকে না, খুব কম মানুষই হচ্ছে খুব ভালো থাকে। হ্যাঁ, যারা হচ্ছে আসলেই মেনে নেয়, আসলেই সবকিছু তাদের কাছে এখন ওপেন, কিন্তু তারপরেও একটা কষ্ট থাকে, আমি যেতে পারছি না বা আমার সন্তানরা ওখানে মানে এক্সেস পাচ্ছে না, আমি মুসলিম তারা হিন্দু,
বা আমি হিন্দু তারা মুসলিম, এই যে রুলস ভায়োলেশনের কারণে একটা একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু তাদের মধ্যে এই ধরনের হতাশা তৈরি হতে শুরু করে। এই হচ্ছে আমাদের ফ্রাস্ট্রেশনের বা সোশ্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে মোটামুটি বলতে পারি যে এটা ছাড়াও তো আরো অনেক আছে। তারপরে এটা হচ্ছে বেশ বড় ধরনের একটা নর্মস, এটা ভায়োলেট করলে যা হয়। আচ্ছা, ন্যাচারাল ক্যালামিটিস আমরা টুকিটাকি জানি। আর এটা হচ্ছে ইকোনমিক্স ফ্যাক্টরি যেটা থাকে, একজন ব্যক্তি যদি পোভার্টি ফিল করে সেই ব্যক্তি অবশ্যই ফ্রাস্ট্রেশনে থাকতে পারে। কেন থাকতে পারে? দিন শেষে সে এসে ঘরে ঘুমাবে, কিন্তু রাতটা তার যেভাবে কাটুক না কেন সকালবেলা উঠে চিন্তা করবে বা রাতে চিন্তা করতে হবে যে আমি কালকের দিনটা কিভাবে কাটাবো। যে ব্যক্তিটা হচ্ছে পোভার্টিতে লিভ করে, যে ব্যক্তিটা ওই সময়টাতে বসবাস করে, তাই না, তার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো না থাকার কারণে তার চিন্তা হয়। একজন বাবার যদি এরকম সিচুয়েশন হয় যে তার একটা মেয়ে প্যারালাইজড বা তার একটা মেয়ে ডিসেবল এবং তার ইনকাম খুব একটা ভালো না, খুব ভালো ইনকাম করতে পারতেছে না, মেয়েটার চিকিৎসা করাইতে পারতেছে না, তার সাইকোলজিক্যাল সিচুয়েশন তাহলে কিরকম থাকার কথা? বলো তো, সব চুপ, ঘুমাইতেছো? ম্যাম খুবই খারাপ, সে হচ্ছে ডিপ্রেশনে থাকবে। যেমন হচ্ছে যখন করোনা ফার্স্ট 2 মান্থ বলবো না, এক মাস পর্যন্ত, প্রথম 1 মাস পর্যন্ত চিন্তা করো এই 1 মাসের সময়টা কতটা খারাপ ছিল। হুট করেই কিন্তু আমাদের বাংলাদেশে লকডাউন চলে আসে, তাই না? তো যাদের সঞ্চয় আছে, যাদের সঞ্চয় ছিল না তাদের কি সিচুয়েশন হয়েছিল একটু চিন্তা করো। অনেক মানুষ শহর থেকে গ্রামে যেতে বাধ্য হয়েছে। আমাদের এই সাভার এলাকায় অনেক মানুষ, প্রায় 40% ফ্যামিলি গ্রামে চলে গেছে। তার মানে কি, বেশ একটা বড় অ্যামাউন্ট। যারা গার্মেন্টসে জব করতো সামহাও তাদের জব চলে গেছে। আমার শোনা, যদিও এটা আমার কলিগের কি বলবো নেইবার ছিলেন, একটা ফ্যামিলির 3 জন সদস্য গার্মেন্টসে জব করে। সদস্য সংখ্যা তো 4, 5, 6 হতে পারে, কিন্তু 3 জন সদস্য গার্মেন্টসে জব করে, 3 জন 3 গার্মেন্টসে। একটু খেয়াল করে শুনো, এই প্যান্ডামিক সময়ে তাদের 3 জনেরই একসাথে জব চলে যায়, তাহলে ওই ফ্যামিলির অবস্থাটা কি বলো? বুঝাতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ওই ফ্যামিলির অবস্থাটা খুব খারাপ। আবার যে ফ্যামিলিতে একজনই মাত্র আর্নিং সোর্স থাকে, একজনই হয়ে থাকে সর্বা, সেই ব্যক্তির অবস্থা কি, তার যদি কাজ না থাকে? তো প্যান্ডামিক সিচুয়েশনে এটা অনেক ফ্রাস্ট্রেশনের বড় একটা বিষয় ছিল। আরেকটা জিনিস হচ্ছে করাপশনের কারণে আমাদের অনেকেরই দেখা গেছে মেধা থাকা সত্ত্বেও ভালো জব হচ্ছে না, তাই না? বাংলাদেশে অনেক মেধাবী আছে, কিন্তু ভালো পর্যায়ে তারা যাওয়া তো বহু দূরের কথা, তারা এন্ট্রি লেভেলে পর্যন্ত জব পাচ্ছে না শুধুমাত্র করাপশনের কারণে। দেখা গেছে যে রানিং একটা সিচুয়েশন বলি, যে কিছুদিন আগে ল্যাব মেডিসিনে সম্ভবত ল্যাবরেটরিতে সরকারিভাবে নিয়োগের একটা সার্কুলার হয়েছে এবং পরীক্ষা হয়েছে লাস্ট উইকে। বেতন হচ্ছে 26,000, কিন্তু তার জন্য ঘুষ চাচ্ছে কত, 16 লাখ বা 20 লাখ। তাহলে চিন্তা করো, ওই ব্যক্তি, তার তো টেন্ডেন্সি থাকবে হচ্ছে করাপশনের, থাকবে না? যে আমি নিজেই তো এইভাবে ঢুকছি, আমার তো এই টাকাটা উঠাইতে হবে। কারণ সে এমনও হতে পারে কোনো ব্যক্তি তার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে এই টাকাটা দিচ্ছে, কারণ তার একটা জবের দরকার। আর এই সিচুয়েশনে সে এখন জব কোথায় পাবে? এর চেয়ে ঘর বাড়ি সব বিক্রি করে দিয়ে তারপর আমি চাকরি নিই, তারপরে পরে দেখা যাবে। এগুলো হচ্ছে এক্সটার্নাল কজেস অফ ফ্রাস্ট্রেশন। এবার আসি ইন্টারনাল কজের মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফিজিক্যাল ডিফেক্ট বা অ্যাবনর্মালিটি। কারণ মানসিকভাবে কোনো সমস্যা থাকতে পারে, অ্যাবনর্মালিটি থাকতে পারে, ফিজিক্যাল ডিফেক্টস থাকতে পারে, অথবা মেন্টাল ডেফিসিয়েন্সি, যেমন আমরা এটাকে বলি MR, মেন্টাল রিটার্ডেশন, মানসিক প্রতিবন্ধিতা। এটাও একটা ইন্টারনাল কজ।
কনফ্লিক্টিং ডিজায়ার। কয়েকদিন আগে আমি কনফ্লিক্ট পড়াইছি, দুইটা বিষয়ের উপরে তুমি যদি চয়েস দিতে না পারো বা কোনটা আসলে নিবা সেটা যদি দিতে না পারো, সেক্ষেত্রে তোমার কনফ্লিক্ট কাজ করে। এবং এই ধরনের ডিজাইন নিয়ে যদি কন্টিনিউ করে যাও, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে তুমি আলটিমেট কাজটা শেষ করতে পারলা না। এরপরে আসি হচ্ছে মোরাল ভ্যালুস। আমরা অনেক ডিস্টার্বিং চাইল্ড দেখি, যেমন হচ্ছে আমি কালকে একটা মুভি দেখতেছিলাম, মুভিটার নাম হচ্ছে হামি, কলকাতার সম্ভবত মুভিটা, কলকাতার, হ্যাঁ কলকাতার। জি ম্যাম, দেখছি হামি ম্যাম। মুভিটা দেখছো? জি হ্যাঁ ম্যাম। ম্যাম। ওখানে একটা জিনিস দেখতে পাচ্ছো যে একটা বাচ্চা সে স্কুলে মোবাইল নিয়ে গেছে। বাচ্চাটা যেই স্ট্যান্ডার্ডে গেছে, হয়তোবা 2 স্ট্যান্ডার্ড হবে সর্বোচ্চ, 2 স্ট্যান্ডার্ডের একটা বাচ্চার হাতে যদি তার প্যারেন্টস হচ্ছে মোবাইল তুলে দেয় যে এটা তোমার জন্য নিয়ে আসছি, এটা তোমার গিফট, হ্যাঁ তোমার বার্থডে গিফট অথবা এনিহাউ যে কোনো কিছু কারণে, তাহলে তোমাদের কাছে কি মনে হয় যে এটা কি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল? নো ম্যাম। মোরাল ভ্যালুস এখানে কি ডেভেলপ করছে যে আমার অনেক টাকা আছে, আমি যখন যা চাই সেটাই করতে পারি, ইভেন দো তার কিছুক্ষণ পরে আমি দেখলাম যে 2 মা মিলে ঝগড়াঝাটি, যদি এত মরদ থাকে তাহলে হচ্ছে মোবাইল কিনে দে, এই করে দে, সে করে দে, হোয়াটএভার। কিন্তু মানে হচ্ছে প্যারেন্টসরা উপলব্ধি করছে না যে এই আচরণটা কোনোভাবে সভ্য কোনো আচরণ না। আরেকটা জিনিস আমি কালকে দেখলাম এই মুভিটার মধ্যে দেখা যাচ্ছে আরেকটা, এই যে এই বাচ্চাটার নামে যে এই বাচ্চাটা চুটকি করলো, এই যে চুটকি করার যে বিষয়টা, এইটাও যে মোরাল ভ্যালুস কে ভায়োলেট করতেছে, এই জিনিসটা সে বুঝার অপেক্ষা মানে বুঝতে পারে না, তাই না? জি ম্যাম। এইটাও কিন্তু রুলস ভায়োলেশনের একটা অংশ, যে তুমি চাইলেই কারো নামে বদনাম করতে পারো না। সে হচ্ছে ম্যাম চুটকি করতেছে আর তার মা আবার এটা সাপোর্ট করতেছে। এক্স্যাক্টলি, এটা সাপোর্ট করতেছে। তার মানে কি, আমি আমার সন্তানকে অন্যায় করতেছে সেটা দেখে তাকে হচ্ছে মানে একটু হয়তো বা শাসনেরও দরকার আছে, পানিশমেন্ট মানে দূরে থাক, আমি তাকে পজিটিভ রেইনফোর্সমেন্ট দিচ্ছি যে তুমি এই কাজটা আরো ভালোভাবে করো, এইটা অনেক ভালো কাজ। এই যে তাকে আরো হচ্ছে খারাপ কাজের প্রতি এম্পাওয়ার করতেছি, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু এইটা কিন্তু ফ্রাস্ট্রেশনের একটা অনেক বড় কজ। কারণ হচ্ছে সে ইন ফিউচার, হ্যাঁ এই বাচ্চাটা ইন ফিউচার কি করবে, এই ধরনের কাজগুলাই করবে, এটি বড় ধরনের কোনো অপরাধ করবে। এখন বাবা মা তাকে সাপোর্ট করতেছে, উইদিন 20 ইয়ার্স বাবা মাই রিগ্রেট করবে যে আমি এটা কি বানাইলাম। বুঝাইতে পারছি? এই যে এখন দেশে মানে আমাদের দেশে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে, হ্যাঁ আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ওয়াই, সবাই অনেকে আমি দেখতেছি এটা কি খুব অ্যাপ্রিশিয়েট করতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো না। হ্যাঁ, শেষ বয়সে কষ্ট পাবার চেয়ে বৃদ্ধাশ্রমে যাওয়া বলা, হ্যাঁ ওল্ড হোমে যাওয়া ভালো কষ্ট পাওয়ার চেয়ে, বাট এটাকে যদি আমি হাইলাইট করি তাহলে কি হচ্ছে, আমাদের যে সন্তানরা আছে তারা নিজেদের দায়িত্ববোধ থেকে কিন্তু সরে যাচ্ছে, তারা তাদের মোরালিটি থেকে সরে যাচ্ছে। ঠিক আছে, তারা বুঝার চেষ্টা করতেছে না যে এতদিন পর্যন্ত আমার বাবা মা আমাকে স্ট্যাবলিশ করার জন্য এই পর্যন্ত এসছে, এখন আমার দায়িত্ব তাদের দেখাশোনা করা, এটা থেকে তারা সরে আসতেছে। আমি যদি ওল্ড এজ হোম গুলাকে মানে অ্যাপ্রিশিয়েট করি তাহলে বিষয়টা এরকম এসে দাঁড়ায়, আর যদি আমি অ্যাপ্রিশিয়েট না করি তাহলে কিন্তু আমার মধ্যে একটা মিনিমাম, হ্যাঁ এটাও সত্য কথা যে ওই যে বস্তা বেঁধে রাস্তার পাশে ফেলে দিচ্ছে তার চেয়ে ওল্ড এজ হোম ভালো, এটা সত্য কথা। কিন্তু এইটাও কিন্তু আবার সত্য কথা যে কেন ফেলবে, তার একটা পর্যায়ে থাকতে হবে যে তাকে অবশ্যই, যেমন আমাদের ল কিন্তু এখন এটা করছে মানে আমাদের সংবিধানে এটা কিন্তু এখন আছে যে তুমি তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে বাধ্য। এম আই রাইট? তোমরা কি এটা পড়ছো? তুমি তোমার বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, তুমি এটা কখনো অ্যাভয়েড করতে পারো না। দ্যাটস ওয়াই পেনশন কিন্তু এখন মানে অন্যকে দেয়া হয় না, শুধুমাত্র যারটা তাকেই দেয়া হয়।
যতক্ষণ না পর্যন্ত বাবা তার সন্তানের নামে দিচ্ছে। বুঝাতে পারলাম? কঠিন হয়ে গেছে? নো ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ওকে, তারপর হাই লেভেল অফ অ্যাম্বিশন। আমি হচ্ছে পড়াশোনা করি না, কিন্তু আমি চাই হচ্ছে ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ, আমি পাইলট হব, পড়াশোনা তো ঘোড়া রান্নাও করি না, হ্যাঁ, তাহলে হচ্ছে আমার মধ্যে ফ্রাস্ট্রেশন আসতেই পারে। ল্যাক অফ মানে স্পেসিফিক অ্যাবিলিটি, হ্যাঁ, আমার স্পেসিফিক অ্যাবিলিটি নাই, যেমন হচ্ছে আমি পড়াশোনা করতেছি না, করতে পারি না, আমি অন্য কাজগুলো করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ফ্রাস্ট্রেশন আমার মধ্যে আসতেই পারে। এখন ফ্রাস্ট্রেশন যে কোনো ভাবে আসে, এই কয়টা কজের কারণেই ফ্রাস্ট্রেশন আসবে, নট নেসেসারি। এর বাহিরেও আরো অনেক অনেক এক্সটার্নাল ইন্টারনাল কজ থাকতে পারে যে জন্য ফ্রাস্ট্রেশন আসতে পারে, কিন্তু এটা তো ম্যানেজমেন্টের প্রয়োজন আছে, তাই না? আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব? ফার্স্ট অফ অল অল্টারনেটিভ থিঙ্কিং। যখন আমি দেখব ফ্রাস্ট্রেশনের কিছু কিছু ফিচার আমার মধ্যে দেখা যাচ্ছে, আমি হতাশায় ভুগতেছি, আমার এটা ভালো লাগতেছে না, তখন আমি চেষ্টা করব নিজেকে ব্যস্ত রাখার জন্য। হ্যাঁ, ব্যস্ত রাখা মিন্স হচ্ছে ডিস্ট্রাকশন। তুমি যেই ভাবে যেটাকে নিয়ে বেশি চিন্তা করতেছো সেটা তুমি করবা না। অ্যাক্টিভ উইথ নিউ ওয়ান, যে কোনো নতুন কাজে তুমি ব্যস্ত থাকবা। অল্টারনেটিভ থিঙ্কিং করবা, যে কোনো মানে যেই পর্যায়ে তুমি হয়তো বা উত্তর মেরুর চিন্তা করতেছিলা, এরপরে করতে হবে তোমাকে দক্ষিণ মেরুর চিন্তা। পূর্ব বা পশ্চিম করা যাবে না, মানে ওটাতে পাশাপাশি তাই করা যাবে না, একেবারে ডিফারেন্ট কিছু করতে হবে। প্লেজারেবল অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তোমার মধ্যে প্রফুল্লতা কাজ করতে পারে। তারপর হচ্ছে অ্যাকনলেজ সেলফ কোয়ালিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস। তোমার ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, যেমন তোমাদের এই যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে বাসায় থেকে থেকে তোমাদের, আমি জানি অনেকে বাসায় নেই, অনেক সময় অনেকে ক্যাম্পাসে চলে আসছো, ঘোরাঘুরি করছো, ফ্রেন্ডস আড্ডা দিছো, কিন্তু বেশ কিছু সংখ্যা আছে যারা বাসায় ছিল, তাদের জন্য এটা খুব কষ্টের। তো তারা যখন বাসায় থাকে তাদের হচ্ছে নিজের কিছু কোয়ালিটিস এবং কিছু অ্যাচিভমেন্টস এর দিকে তাকানো দরকার, তাকিয়ে দেখা দরকার যে আমার মধ্যে এই 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 বিষয়টা আছে, সো আমি এটাকে হাইলাইট করার চেষ্টা করি। ইমাজারি রিল্যাক্সেশন, ওই যে আমি মাঝে মাঝে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই সেটা। আর ফিজিক্যাল এক্সারসাইজ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করবা। এখন যদি লাইনটা কেটে যায় আমি আর লাইন পাঠাবো না, মানে হচ্ছে তোমাদেরকে লিংক পাঠাবো না, ঠিক আছে?